নমস্কার, আমি সুরজিৎ দত্ত। আপনাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল একাকী সুরজিতের গপ্পের থেকে। আমি একটি নিয়মিত বিশেষ ধারাবাহিক পড়ছি, শ্রী জগন্নাথ ধাম পুরী। ইতিহাস, ঐতিহ্য ও অজানা রহস্য এই ধারাবাহিকটি মোট 11টি অধ্যায়ে বিভক্ত। প্রতিটি অধ্যায়ে আমরা জানব শ্রী জগন্নাথের আবির্ভাবের কাহিনী, পুরীর ইতিহাস, শ্রীমন্দির নির্মাণ, রথযাত্রার মাহাত্ম্য, মহাপ্রসাদের অলৌকিকতা, নীলচক্র পতিতপাবন, মন্দিরের অজানা রহস্য এবং এমন বহু তথ্য যা হয়তো আপনি আগে নাও শুনতে পারেন। তথ্য, ইতিহাস, পুরাণ এবং ভক্তির আলোকে আমরা একসাথে আবিষ্কার করব জগন্নাথ ধামের মহিমা। তাই অডিওটি বা ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন প্রভু জগন্নাথের আশীর্বাদ নিয়ে আমরা শুরু করি আমাদের এই পবিত্র যাত্রা। আজকে আমি যে অধ্যায়টি পড়ব অর্থাৎ অধ্যায় 4, চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ের মূল বিষয় হল প্রথম জগন্নাথ মন্দির, ব্রহ্মার আগমন এবং বর্তমান শ্রীমন্দির নির্মাণের ইতিহাস। জয় জগন্নাথ। পূর্ববর্তী অধ্যায়ে আমরা জেনেছিলাম কিভাবে সমুদ্র থেকে দারুব্রহ্মের আবির্ভাব ঘটে এবং সেই পবিত্র কাঠ থেকে ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার বিগ্রহ নির্মিত হয়। কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখনো রয়ে যায়, এই বিগ্রহগুলি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? বর্তমান যে বিশাল শ্রীমন্দির আমরা দেখি, সেটি কি প্রথম মন্দির? এর উত্তর জানতে হলে আমাদের পুরাণ এবং ইতিহাস দুই দিকেই নজর দিতে হবে। পুরাণ অনুসারে প্রথম মন্দির, স্কন্দপুরাণ, ব্রহ্মপুরাণ এবং ওড়িশার লোককথা অনুযায়ী বিগ্রহ নির্মাণের পর রাজা ইন্দ্রদ্যুম্ন একটি বিশাল মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেন। রাজ্যের সেরা স্থপতি, কারিগর এবং শিল্পীদের ডেকে কাজ শুরু হয়। অনেক বছরের পরিশ্রমে সমুদ্রের ধারে নীলাচল পাহাড়ের ওপর একটি সুন্দর মন্দির নির্মিত হয়। এই স্থানই পরে পুরুষোত্তম ক্ষেত্র নামে পরিচিতি লাভ করে। প্রতিষ্ঠার জন্য ব্রহ্মাকে আমন্ত্রণ। মন্দির তৈরি হলেও রাজা মনে করলেন, এই মন্দিরে যদি স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা এসে বিগ্রহ প্রতিষ্ঠা করেন তবে এই তীর্থের মাহাত্ম্য চিরকাল অক্ষুণ্ণ থাকবে। কিন্তু একটি সমস্যা ছিল, ব্রহ্মা তখন ব্রহ্মলোকে অবস্থান করছিলেন। পুরাণে বলা হয়েছে, রাজা ইন্দ্রদ্যুম্ন দেবর্ষি নারদের সাহায্যে ব্রহ্মলোকে যান এবং তাঁকে আমন্ত্রণ জানান। ব্রহ্মা রাজি হন, কিন্তু দেবলোকের সময় এবং পৃথিবীর সময় এক নয়। ব্রহ্মলোকে অল্প সময় কাটলেও পৃথিবীতে বহু সময় কেটে যায়। রাজা যখন পৃথিবীতে ফিরে এলেন তখন তিনি বিস্মিত হয়ে দেখলেন তাঁর নির্মিত মন্দির আর আগের অবস্থায় নেই। অনেক পরিবর্তন হয়ে গেছে। সমুদ্রের বালিতে মন্দিরের একটি অংশ ঢেকে গেছে। রাজাও আর তাঁর আগের রাজত্বের মধ্যে নেই। অনেক প্রজন্ম কেটে গেছে। রাজা গলমাধবের সঙ্গে বিরোধ। লোককথায় বলা হয়, তখন ওই অঞ্চলে আরেকজন রাজা শাসন করছিলেন, গলমাধব। তিনি দাবি করলেন এই মন্দির নির্মাণ তিনিই করেছেন। রাজা ইন্দ্রদ্যুম্ন তাঁর দাবি অস্বীকার করেন। দুজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। কাক ভূষুণ্ডির সাক্ষ্য। এই সময় একটি আশ্চর্য ঘটনা ঘটে। মন্দিরের কাছে একটি প্রাচীন কাক, যাকে কিছু কাহিনীতে কাক ভূষুণ্ডি বলা হয়, সাক্ষ্য দেয় যে প্রকৃত নির্মাতা রাজা ইন্দ্রদ্যুম্নই। আরও একটি কাহিনীতে বলা হয়, একটি কচ্ছপও এই সাক্ষ্য দেয়। শেষ পর্যন্ত ব্রহ্মা ঘোষণা করেন, এই মন্দিরের প্রকৃত প্রতিষ্ঠাতা
রাজা ইন্দ্রদ্যুম্ন। ব্রহ্মার প্রতিষ্ঠা। এরপর ব্রহ্মা বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা এবং সুদর্শনের প্রাণ প্রতিষ্ঠা করেন। লোকবিশ্বাস অনুযায়ী সেই দিন থেকেই এই মন্দির পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ হিসাবে চিহ্নিত হয়। রাজা ইন্দ্রদ্যুম্নের শেষ প্রার্থনা। প্রতিষ্ঠা শেষ হওয়ার পর রাজা ইন্দ্রদ্যুম্ন ভগবানের কাছে একটি অদ্ভুত প্রার্থনা করেন। তিনি বলেন, হে প্রভু, ভবিষ্যতে যেন কেউ এই মন্দিরকে নিজের ব্যক্তিগত সম্পত্তি বলে দাবি না করতে পারেন। আমার বংশ যেন এইখানেই শেষ হয়ে যায়। এই মন্দির শুধু আপনার হবে, কোনো রাজার নয়। ভক্তদের বিশ্বাস ভগবান তাঁর এই প্রার্থনা গ্রহণ করেছিলেন। পুরাণ থেকে ইতিহাসে। এবার আমরা ইতিহাসের আলোকে বিষয়টি দেখি। ঐতিহাসিক গবেষণায় দেখা যায় বর্তমান জগন্নাথ মন্দিরটি রাজা ইন্দ্রদ্যুম্নের সময়ের নয়। ইতিহাসবিদদের মতে সেই প্রাচীন মন্দির সময়ের সঙ্গে ধ্বংস হয়ে যায় বা বহুবার সংস্কার করা হয়। বর্তমান মন্দিরটি নির্মিত হয় অনেক পরে। বর্তমান শ্রীমন্দিরের নির্মাণ একাদশ শতকের শেষ ভাগে এবং দ্বাদশ শতকের শুরুতে পূর্ববঙ্গ রাজবংশের শক্তিশালী রাজা অনন্তবর্মন চোরগঙ্গদেব ওড়িশার শাসক হন। তিনি জগন্নাথের একনিষ্ঠ ভক্ত ছিলেন। তিনি সিদ্ধান্ত নেন পুরুষোত্তম ক্ষেত্র থেকে একটি বিশাল পাথরের মন্দির নির্মাণ করবেন। অসমাপ্ত কাজ। চোরগঙ্গদেবের জীবদ্দশায় মন্দিরের মূল অংশ তৈরি হলেও পুরো নির্মাণ শেষ হয়নি। পরবর্তীকালে তাঁর উত্তরসূরিরা কাজ চালিয়ে যান। বিশেষ করে রাজা অনঙ্গ ভীমদেব তৃতীয় মন্দিরের নির্মাণ সম্পূর্ণ করেন এবং পূজা ব্যবস্থাকে আরও সুসংগঠিত করেন। জগন্নাথ ওড়িশার প্রকৃত রাজা। অনঙ্গ ভীমদেব একটি ঐতিহাসিক ঘোষণা করেছিলেন। তিনি বলেন, ওড়িশার প্রকৃত রাজা আমি নই, প্রকৃত রাজা হলেন মহাপ্রভু জগন্নাথ, আমি শুধু তাঁর প্রতিনিধি। এরপর থেকে ওড়িশার রাজারা নিজেদের জগন্নাথের সেবক বলে পরিচয় দিয়ে থাকেন এবং পরিচয় দিতে শুরু করেন। আজও পুরীর গজপতি মহারাজকে জগন্নাথ দেবের প্রথম সেবক হিসেবে সম্মান করা হয়। মন্দির কেন এত শক্তিশালীভাবে নির্মিত? বর্তমান মন্দিরটি নির্মাণের সময় বিশেষভাবে কয়েকটি বিষয়কে মাথায় রেখে করা হয়েছিল। সমুদ্রের ঝড় সহ্য করার ক্ষমতা, ভূমিকম্পের অভিঘাত, শত্রু আক্রমণের প্রতিরোধ, শতাব্দীর পর শতাব্দী টিকে থাকার উপযোগিতা। এই কারণেই মন্দিরের দেয়াল অত্যন্ত মোটা এবং বিশাল পাথরের ব্লক দিয়ে নির্মিত। ঐতিহাসিক প্রমাণ। বর্তমান শ্রীমন্দিরের ইতিহাস সম্পর্কে আমরা বিভিন্ন উৎস থেকে এই সমস্ত তথ্য পাই। তাম্রশাসন, শিলালিপি, পূর্ববঙ্গ রাজবংশের নথি, মধ্যযুগীয় ওড়িশার সাহিত্য, বিদেশি পর্যটকদের বিবরণ, প্রত্নতাত্ত্বিক গবেষণা। এই সব তথ্য একত্রে বর্তমান মন্দিরের নির্মাণকাল সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়। বিশ্বাস ও ইতিহাস দুই আলাদা দৃষ্টিভঙ্গি। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী রাজা ইন্দ্রদ্যুম্ন প্রথম মন্দির নির্মাণ করেন, ব্রহ্মা প্রাণ প্রতিষ্ঠা করেন। অন্যদিকে ইতিহাসবিদদের মতে বর্তমান শ্রীমন্দির দ্বাদশ শতকে পূর্ববঙ্গ রাজাদের আমলে নির্মিত। এই দুই দৃষ্টিভঙ্গি পরস্পরের বিরোধী নয়, বরং একটি ধর্মীয় ঐতিহ্যকে এবং অন্যটি স্থাপত্য ও রাজনৈতিক ইতিহাসকে ব্যাখ্যা করে। অধ্যায় 4-এর সারসংক্ষেপ। এই অধ্যায়ে আমরা জানলাম পুরাণ অনুযায়ী প্রথম জগন্নাথ মন্দিরের নির্মাণ, ব্রহ্মার আগমন ও প্রাণ প্রতিষ্ঠার কাহিনী, রাজা ইন্দ্রদ্যুম্নের শেষ প্রার্থনা, বর্তমান শ্রীমন্দিরের ঐতিহাসিক নির্মাণ, অনন্তবর্মন চোরগঙ্গদেব ও অনঙ্গ ভীমদেবের অবদান, কেন জগন্নাথকে ওড়িশার প্রকৃত রাজা বলা হয়।
এখানেই সমাপ্তি ঘটল অধ্যায় 4 অর্থাৎ চতুর্থ অধ্যায়। পরবর্তী অধ্যায় 5 অর্থাৎ পঞ্চম অধ্যায় আমরা বিশেষ আলোচনা করব শ্রী জগন্নাথ মন্দিরের স্থাপত্য, নীলচক্র, অরুণ স্তম্ভ, সিংহদ্বার, 4টি প্রধান দ্বার এবং মন্দিরের অভ্যন্তরের প্রতিটি অংশের বিস্তৃত ইতিহাস। চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। একাকী সুরজিতের গপ্পের থেকে, সুরজিতের পক্ষ থেকে সমস্ত শ্রোতা বন্ধুকে জানাই আমার